হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খাজানা ব্লগস। আমরা বোবো আর টুকি চলে এসেছি আমরা ইকো পার্কে পিকনিক করতে। সাথে আরো 3 জন আছে, আসছি, চলো দেখাচ্ছি। এই বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে 23শে জানুয়ারি মঙ্গলবার আমরা চলে গিয়েছিলাম সপরিবারে ছুটি কাটাতে ইকো পার্কে, বলতে পারো পিকনিক করতে। আমি বোবো আর টুকি তো ছিলাম। এই দিন অবশ্য একটু ভিড়টা বেশ কম চোখে পড়লো, উইকেন্ড তো নয়, মঙ্গলবার, তাই হয়তো। টিকিট কাউন্টারে পার হেড টিকিটের দাম 30 টাকা করে। ইকো পার্ক কলকাতা নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2-তে অবস্থিত। টাইমিংসটা দেখতে পাচ্ছ, টুইসডে থেকে স্যাটারডে 11টা থেকে 7:30, আর সানডে অ্যান্ড হলিডেজগুলো 10:30 থেকে 7:30। টিকিট কাটার লাস্ট টাইম 7টা, আর সোমবার কিন্তু বন্ধ থাকে। তো চলো এবার আমরা প্রবেশ করি ইকো পার্কে। মোট প্রবেশের জন্য 4টি গেট রয়েছে। যদি নিউটনের দিক থেকে আসেন তবে গেট নাম্বার 1, আর এয়ারপোর্টের দিক থেকে যদি আসেন তাহলে গেট নাম্বার 4 পাবেন। এই দেখছেন একটা টোটাল ম্যাপ দেওয়া আছে, নেভিগেশন ম্যাপ। এটা আমরা কত নম্বর গেট দিয়ে ঢুকলাম? গেট নাম্বার 1 দিয়ে ঢুকলাম। আর এটা কি? আরে বাহ, এখানে আম গাছ দেখো, কত বাগান। যাচ্ছি, বাগানটা কি সুন্দর। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খাজানা ব্লগস। আমরা বোবো আর টুকি চলে এসেছি আমরা ইকো পার্কে পিকনিক করতে। সাথে আরো 3 জন আছে, আসছি, চলো দেখাচ্ছি। ইকো পার্ক আমি তো প্রথমবার আসছি। কি সুন্দর, এখানে ফুল চাষ করা রয়েছে, বিভিন্ন রকমের বসার জায়গা প্রচুর। এই যে আমাদের ফ্যামিলি খাওয়ার দাওয়ার হাতে নিয়ে একদম এগোচ্ছে। চলো ভিতরে গিয়ে দেখি কি আছে তো অনেক কিছু, জায়গা তো বিশাল বড়। এটা কি ফুল? কি সুন্দর ফুলের চাষ হয়েছে, কি সুন্দর মানে করা হয়েছে চাষ। ওয়াও, ভিউটা কি সুন্দর। চলো এগোই। ইকো পার্ক কলকাতার বুকে এক অভিনব স্বাদের ভাণ্ডার। 480 একর বিস্তৃত খোলা জায়গায় বানানো এই পার্কটি ভারতের সবথেকে বড় আরবান পার্ক। নানা আকর্ষণীয় জিনিসে সাজানো এই পার্ক আপনাদের একদিনের ছুটি কাটানোর জন্য খুবই উপযুক্ত জায়গা। 1 নম্বর গেটের কাছেই আছে রবি অরণ্য, জাপানিজ ফরেস্ট, আইফেল টাওয়ারের সামনে থেকেই ছাড়ছে ইকো কার ও এসি টয় ট্রেন, যা ইকো পার্কের এক চক্কর ঘুরিয়ে আনবে। তবে এরা নির্দিষ্ট জায়গা দিয়ে চলে, তাই পায়ে হেঁটে ঘুরে দেখাই ভালো, তাহলে অনেকটাই কভার হবে। চিপস নিকালো, দেখো চিপস দো। ইস কি কিপটে, এইটুকুনি চিপস দিয়েছে। এই যে বড় দিচ্ছি, মিডিয়াম। দেখ এইদিকে কত সাজানো গোছানো, পুরো সুন্দর গাঁদা ফুল ফুটে আছে, হলুদ। বাম দিকে একটা ঝিল, আর ঝিলের চারিপাশে এই ইকো পার্কটা। ওই ডান দিকে যদি একটু রাস্তার উপরে, ওটা হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। কিন্তু তাই? হ্যাঁ, ওটা তো পুরোটা। একটু যদি আরেকটু যদি এদিকে আস, লেখা আছে ওই যে মাদার ওয়ার্কস মিউজিয়াম। দেখ লেখাটা এখান থেকে দেখানো যাচ্ছে কিনা জানি না। মাদার ওয়ার্কস মিউজিয়াম। এটা মাদার ওয়ার্কস মিউজিয়াম, বিশাল ব্যাপার। সব সেলিব্রিটিদের মোমের মূর্তি আছে। বাহ, এখানে কি সুন্দর সুন্দর বসার জায়গা, না? এই ছোট সুন্দর বসার জায়গা, এই ছোট খুব সুন্দর বসার। অনেকগুলো গেট আছে। আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, ওখানেই পার্কিং করতে হয়েছে। বাবু সব চিপস একা খেয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছে না। দিস ইজ ভেরি ব্যাড, একটু তো তুলে দেবে। ঝিলের গা ধরে নারকেল গাছগুলোর ওই যে পাশে ওই যে দেখছিস ল্যাম্পপোস্ট গুলো, ওইগুলো কিন্তু সোলার প্যানেল আছে। হ্যাঁ, সোলার প্যানেল দেবা। এই যে সোলার প্যানেল লাগানো, তারপর এদিকে যাওয়ার রাস্তাটা কি সুন্দর। বিউটিফুল। ইয়ে আইফেল টাওয়ার। যাবো এই দেখো সোলার
প্লেট রয়েছে, সোলার পুরো সূর্য থেকে আলো নিচ্ছে, রাত্রেবেলা জ্বলবে সমস্ত ল্যাম্পপোস্টগুলো। খুব শখ ছিল আমার ওই ডুও সাইক্লিং যেটা রয়েছে ওটা করার, কিন্তু আমি সাইকেল চালাতে পারি না, তো আমি করলাম না। বোট রাইডিং এই জায়গায় চলে এসেছি, এই যে আমার ফ্যামিলি যাচ্ছে, খুব এক্সাইটেড সবাই বোট রাইডিং করবে বলে। 2 নম্বর গেট থেকেই সোজা রাস্তা চলে আসে বোটিং এর টিকিট কাউন্টারে। স্পিড বোটে পুরো জলাশয়ে চক্কর দিতে পারেন আপনি। এই বিশাল জলাশয়ের মধ্যে আছে ইকো আইসল্যান্ড, এর মধ্যে থাকার জন্য আছে ইকো কটেজ, যা অনলাইনেও বুকিং করতে পারেন। কত বিভিন্ন টাইপের গাঁদা ফুল গাছ, বড় বড় থাবার মতো গাঁদা, যদিও হাইব্রিড, কি সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। আর এখানে এসে মানুষ কিন্তু মজায় আনন্দে ছোটাছুটি করে বেড়াচ্ছে, পিকনিক করছে। এগুলো মেনটেন করা কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং সময় সাপেক্ষ ব্যাপার। বোগেনভিলিয়া দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। ওই যে দূরে দেখছো আর্টিস্ট কটেজ, উন্মুক্ত এই বিশাল জলাশয়ের সামনেই আছে এই আর্টিস্ট কটেজ। কুড়ে ঘরের আদলে তৈরি এই ঘরের সৌন্দর্য খুবই অপূর্ব। এর পেছনে সাজানো ফুলের বাগান, যেখানে পরিবারের সাথে আড্ডা গল্পে সময় আসানসেই কাটানো যেতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ এই জায়গা ঘুরে দেখতে আপনারা ডুও সাইক্লিং ভাড়া করতে পারেন, যার ভাড়া 30 মিনিটে 150 টাকা করে। এই গেট নাম্বার 2 এর কাছেই নানা ধরনের ওয়াটার স্পোর্টস, বোটিং, রোজ গার্ডেন চোখে পড়বে। কিছু দূর এগোতেই চোখে পড়লো স্কাল্পচার গার্ডেন। মানে কি? মানে হচ্ছে এখানে বিভিন্ন মনি ঋষিদের তাদের স্কাল্পচার পাথরে খোদাই করে এবং তাদের কথা ও কাহিনী সব এখানে লেখা আছে। তো চলো ঢুকে দেখা যাক। ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান। এটা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার কথা কীর্তিকলাপ ফুটিয়ে তুলে ধরা হয়েছে, এবং সেই মধ্যযুগীয় বাংলার নবজাগরণ সম্পর্কে কিছু কথাও লেখা আছে। এবার পলাশীর যুদ্ধ, তার কিছু কথা এবং সেই যুদ্ধের কাহিনী পাথরে খোদাই করে ভাস্কর্য হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। কি অসাধারণ না? আর ওপরে যে ঘাসের মতো খুব সুন্দর করে গাছগুলো দেখতে পাচ্ছ, যেগুলো দেয়ালের মতো লেগে রয়েছে, সেগুলো কি সুন্দর, কত পরিচর্যা লাগে এর জন্য। আর নিচে দেখছো গাঁদা ফুল বিভিন্ন কালারের। এরপরে আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বাংলার বীর মাতা মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, তাদের ভাস্কর্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরো অনেকে।
সরোজিনী নাইডু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর ইনি বিপ্লবী বাঘা যতীন। এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সত্যি অরিজিনাল। প্রথমে আমি ভেবেছিলাম আর্টিফিশিয়াল, যেরকম পাপেটে পাপোশের যে ইউজ করা হয় সেই রকম, কিন্তু এগুলো অরিজিনাল। বাংলার নবজাগরণের সেই সময় তৎকালীন সমস্ত সাহিত্যিক মনীষীদের স্কাল্পচারই এখানে রয়েছে। রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, আরও কতজন গুণী সাহিত্যিক, কবি। এবার সাঁওতাল বিদ্রোহ। পণ্ডিত উদয়শঙ্কর থেকে বিসমিল্লা খাঁ থেকে সুকুমার রায়, এরকম সংস্কৃতি, অবনীন্দ্রনাথ ঠাকুর, সংস্কৃতি সম্পন্ন মানুষ, সত্যজিৎ রায় তার চলচ্চিত্র জগৎ, সবকিছু এখানে তুলে ধরা হয়েছে। বাংলার বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার কর্মজীবন, তার কর্মকাণ্ড, আজাদ ফৌজ, সেটিও এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। মাস্ক গার্ডেন, নানা আকৃতির রং বেরঙের মুখোশের সম্ভারে সাজানো হয়েছে এই গার্ডেন। এই মাস্ক গার্ডেন মুখোশের নানা বৈচিত্র্য এই গার্ডেনের মুখ্য আকর্ষণ। মাস্ক গার্ডেনের পাশেই আছে ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশন। এর মডেল একটা রাখা আছে, আর এটা হচ্ছে একটা কিন্তু সত্যিকারের স্টেশন যেখানে ট্রেন কিন্তু যাওয়া আসা করে রাস্তার উপর দিয়ে। এই ঘুম স্টেশনের সামনে আছে টি লাউঞ্জ, যেখানে দার্জিলিং টি এর স্বাদও আপনারা নিতে পারেন। সেদিকটা আমরা যাওয়া হয়নি। আসলে ইকো পার্ক পুরো কভার করাটা সত্যিই ইম্পসিবল একদিনে। ভালো করে দেখতে গেলে কিন্তু বারবারে যেতে হবে, একদিনে তো হবেই না।
একটু দূর এগিয়ে এসে অপোজিটে বাটারফ্লাই গার্ডেন, এতে আছে বিভিন্ন প্রজাতির প্রজাপতি ও তাদের সংরক্ষণের ব্যবস্থা। এছাড়া আছে হার্বাল গার্ডেন, হেলিকনিয়া গার্ডেন, ব্যাম্বু গার্ডেন প্রভৃতি আকর্ষণীয় জায়গা। এরপরে রয়েছে ইকো পার্কের সেরা আকর্ষণ, বিশ্বের 7ম আশ্চর্য কলকাতার ইকো পার্কের বুকে, যার জন্য লোকের এত ভিড় তৎকালে। বিশ্বের 7ম আশ্চর্য হাজির করা হয়েছে ইকো পার্কে। এখানে টিকিট প্রবেশ মূল্য 30 টাকা করে পার হেড। প্রথমে আমরা চলে গিয়েছিলাম মিশরের পিরামিডে। হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিড মানুষের তৈরি এক বিস্ময়কর স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও পিরামিড নির্মাণ আজকের যুগে একটি বড় চ্যালেঞ্জ। মিশরের নীলনদ ও তার ধারে মিশরের পিরামিড, তার স্বাদ আপনি নিতে পারেন মিশরে না গিয়ে এই ইকো পার্কে। এরপর আমরা চলে গিয়েছিলাম জর্ডনের পেট্রা, আরেক আশ্চর্য। জর্ডনের এক প্রত্নতাত্ত্বিক শহর হলো এই পেট্রা। মরুভূমির তপ্ত প্রান্তরে যেখানে জলের অভাবে প্রাণ ওষ্ঠাগত হয়ে থাকে, সেখানে পাথর খোদাই করে গড়ে তোলা এই অট্টালিকা, বিশাল অট্টালিকা। এটি ভূমধ্যসাগরীয় অঞ্চল প্রাচ্যের গুরুত্বপূর্ণ ক্যারাভান রোডে অবস্থিত। 1812 সালে এই পেট্রা জর্ডন আবিষ্কৃত হওয়ার পর 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের আন্ডারে এটি অন্তর্ভুক্ত করে। জর্ডনের পেট্রা থেকে বেরিয়ে চোখে পড়ল চিলি দেশের ইস্টার আইল্যান্ডের রহস্যময় বিস্ময়কর কিছু মূর্তি, যা স্টোন হেড নামে পরিচিত। আমাদের মনে, গবেষকদের মনে বিস্ময় জাগিয়ে রেখেছে আজও। তবে এদের আসল নাম মোয়াই। 1995 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটিকে ঘোষণা করে। 1722 সালে জ্যাকব ও তাদের দল এক নির্জন দ্বীপে আসে ইস্টার সানডের দিনে, তাই এই দ্বীপের নামকরণ করা হয়। মনে করা হয় 380 খ্রিস্টাব্দে পেরু থেকে এই দ্বীপে কিছু মানুষ এসে বসতি স্থাপন করেন। সমুদ্রের আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে এই দ্বীপের সৃষ্টি হয়। এবার আমরা চলে এসেছি ব্রাজিলের ক্রাইস্ট দ্য রেডিমারে। 2014 সালে বিশ্বকাপ ফুটবল খেলার সময়, সেই সময় আমাদের অনেকের সাথেই এই যীশুখ্রিস্টের বড় মূর্তিটি আমরা দেখেছি। সুগঠিত পর্বত আর স্বচ্ছ নীল জলরাশি বেষ্টিত ঘেরা অত্যন্ত সুন্দর এই ভাস্কর্যটি ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অবস্থিত বিশ্বের এক প্রতীকী তাৎপর্য। ভাস্কর পল ল্যান্ডোস্কিনের নকশাতে 1926 থেকে 1931 সালে নির্মিত হয়।
98 ফুট উঁচু এটি কংক্রিট ও অসংখ্য টাইলসের সমন্বয়ে তৈরি। এরপর প্রেমের প্রতীক আমাদের ভারতের তাজমহল, যা ভারতের একটি গর্বের বিষয়। উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে মুঘল স্থাপত্য এক অনবদ্য নিদর্শন। স্ত্রী মমতাজের স্মৃতি অমর করে রাখতেই সম্রাট শাহজাহান এই সৌধ নির্মাণ করেন। অধিকাংশের মতে ওস্তাদ আহমেদ লাহোরী ছিলেন এই সমাধিসৌধের প্রধান স্থপতি। তার তত্ত্বাবধানে 20,000 লোকের সাহায্যে 22 বছরের অক্লান্ত পরিশ্রমে এই সমাধিসৌধ তৈরি হয়। এরপর চীনের গ্রেট ওয়াল অফ চায়না, পৃথিবীর প্রাচীনতম স্থাপনাটি এ যাবৎ মানুষ নির্মিত সীমানা প্রাচীর। শত্রুর আক্রমণ থেকে চীনের উত্তরাংশকে সুরক্ষিত রাখতে 220 খ্রিস্টপূর্বাব্দে এর কাজ শুরু হলেও প্রায় 1800 বছর ধরে বিভিন্ন শাসক বিভিন্ন নির্মাণ কাজ করে থাকেন। তবে মিং ডায়নেস্টির অবদান এতে সবথেকে বেশি। মধ্যবর্তীতে এতে গিরিপথ ছাড়াও এতে অন্তর্ভুক্ত আছে দুর্গ, আশ্রয়কেন্দ্র, ওয়াচ টাওয়ার। আর এই চীনের প্রাচীরটি 5550 মাইল দীর্ঘ। তার মানে বুঝতেই পারছো, অরিজিনাল চীনের প্রাচীর যখন দেখবে সেটা শোনা যায় নাকি চাঁদ থেকেও বা মহাকাশ থেকেও নাকি দেখা যায়। তার মানে অরিজিনালটা কত সুন্দর, কত বিস্ময়কর, তারই প্রতিলিপি আমাদের এই কলকাতার ইকো পার্কে যথেষ্টভাবে তুলে ধরা হয়েছে। যেটুকু ইতিহাসে পড়েছি, যদ্দূর মনে পড়ে, হুন আক্রমণ প্রতিরোধ করতেই এই চীনের প্রাচীর শুরু হয়েছিল প্রতিষ্ঠা করা। মানে চাঁদ থেকে, চাঁদে গেলে চাঁদ থেকে দেখা যায়। আর এই চীনের প্রাচীর থেকে বেরিয়ে ঠিক সামনেই চোখে পড়বে আমাদের শেষ ডেস্টিনি, ইটালির কলোসিয়াম, ল্যান্ড অফ মার্বেল। ইটালির রোমে অবস্থিত, যা ফ্যাবিয়ান বংশের সম্রাট ভেসপাসিয়ানের আমলে নির্মিত হয়। সালটা ছিল 70 থেকে 80 খ্রিস্টাব্দ। এটি ফ্ল্যাভিয়ান থিয়েটার নামেও পরিচিত। এখানে গ্ল্যাডিয়েটরদের মল্লযুদ্ধ ও বন্যপ্রাণীদের মল্লযুদ্ধ প্রদর্শিত হতো সেই আমলে। বৃহৎ এই অ্যাম্পি থিয়েটারের দর্শক ধারণ ক্ষমতা ছিল 50,000। পরবর্তীকালে ভূমিকম্পে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এর প্রায় 2/3 অংশ ধ্বংস হয়ে গেছে। 19বিংশ শতাব্দীতে এর সংরক্ষণ নেওয়ার কাজ শুরু হয়। তার জন্যেই আজকের যে ইতালির যে এই সৌন্দর্যটি দেখতে পাচ্ছ, তার জন্যেই এই সম্ভব হয়েছে। এইটি একটি গৌরবের সাথে যুক্ত বলা যায় না, কারণ এর সাথে অনেক মর্মান্তিক ইতিহাস আছে, অত্যাচারের ইতিহাস আছে। তাই আমি এটিকে ঠিক গৌরব মণ্ডিত কোনো ভাস্কর্য বলতে পারবো না। তবে তৎকালীন পুরানো ভাস্কর্য হিসেবে, কাঁচ হিসেবে তাকে সংরক্ষণ করা হয়েছে, যথেষ্ট প্রশংসাযোগ্য। তো এই দিনের মতো এই শেষ আশ্চর্যটা দেখি আমাদের ইকো পার্ক যাত্রা শেষ হয়, কারণ আর হাঁটতে পারা যাচ্ছিল না।
আরও অনেক সাইট আমরা কভার করতে পারিনি। ইচ্ছে আছে পরবর্তীকালে এসে বাকি সাইটগুলো তোমাদেরকে ভিডিও করে দেখানোর। তোমরা যারা ইকো পার্কে এসেছো, কোন সাইট তোমাদের কতটা ভালো লেগেছে আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে। এবং যারা আসোনি তারা অতি অবশ্যই এই ইকো পার্কে অবশ্যই একবার এসো, খুবই ভালো লাগবে। তো চলো, আমাদের ভিডিওটা ভালো লাগলে যত পারো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও নিয়ে নিশ্চয়ই তাড়াতাড়ি আসতে পারবো এই কামনা করি। চলো, টাটা, বাই।